জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, লাঠিচার্জ। যথাযথ স্বীকৃতি রয়েছে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। এইভাবে দেখা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। জুলাই সনদে সই করা না করা একান্তই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা, বলছেন নাহিদ। জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাটছে না দলগুলোর মতবিরোধ। পিআর ইস্যুতেও দূরত্ব সদিচ্ছাই প্রধান, বলছেন বিশ্লেষকরা। গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবে। পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। 17 ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানার আগুন নিভেছে, ধসে পড়েছে ভবনটির কিছু অংশ। আলাদা 2টি তদন্ত কমিটি গঠন। আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। রাকসু নির্বাচন ও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মারের চমক, সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় বিজয়ীদের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজমিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে সংসদ ভবন এলাকায় এখনও তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমাদের সহকর্মীরা সেখানে আছেন, আমরা শুরুতেই সরাসরি সেখানে যাচ্ছি। সাইফুদ্দিন রবিনের সঙ্গে যুক্ত হতে চাই। রবিন, এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে সংসদ ভবনের সামনে? এখনো ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। সংসদ ভবনের সামনে যে মানিক মে অ্যাভিনিউ, সেটি পুরোটাই আসলে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে এবং এইখানটাই দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, যেটি বিকেলেও একটি ড্রোন শো ছিল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেটির জন্য এই প্যান্ডেলটি করা হয়েছিল, কিন্তু সেখানেই দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভেতরে যে আসবাবগুলো ছিল, চেয়ার, টেবিল, ফ্যান, সেগুলো একেবারে বাইরে এনে জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুরো প্যান্ডেল এখনও জ্বলছেই বলা চলে। ডেকোরেটর লোকজন নিজেরা চেষ্টা করছেন আগুন নিভিয়ে যতটা সম্পদ রক্ষা করা যায়। অন্যদিকে যদি বলতে চাই, আমার বামে যে আসাদ গেট রয়েছে, আসাদ গেট এলাকা, সেখানে কিন্তু এখনও আমরা শুনতে পাচ্ছি সাউন্ড গ্রেনেডের শব্দ এবং সেই সঙ্গে সেখানে এখনও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাগুলো ঘটছে। আসাদ গেটের সেই সংযোগ স্থানটিতে, অর্থাৎ একেবারে মানিক মে অ্যাভিনিউর দুপ্রান্তের কথা যদি বলতে চাই, একদিকে আসাদ গেট, অন্যদিকে যে খামারবাড়ি সংলগ্ন যেটি রয়েছে যে পয়েন্ট, সেই জায়গাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অবস্থান নিয়ে আছে এবং বিক্ষুব্ধভাবে জুলাই যোদ্ধা যারা আসলে বিক্ষোভ প্রকাশ করছেন তাদের একটি অংশ, তারাও আসলে সেখানে অবস্থান নিয়ে আছেন, ছড়িয়ে ছিটিয়ে ক্ষণে ক্ষণে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং তাদের যেই বক্তব্য, তারা দিনের শুরুতেই যেই দাবি নিয়ে মূলত এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে তারা প্রবেশ করেছিল, সেটি হচ্ছে তাদের জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ মর্যাদা দেওয়া হয়নি। এবং এই জুলাই সনদে যদিও যে অঙ্গীকারনামা চূড়ান্ত খসড়াই ছিল, সেখানটায় বলা হয়েছিল জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের কথা। তারপরেও বেলা 1টার দিকে আলী
অধ্যাপক আলী রিয়াজ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি সংশোধিত আরেকটি অঙ্গীকারনামা পড়ে শোনান, যেটি বলেছেন যে সব রাজনৈতিক দল এই অঙ্গীকারনামার বিষয়ে একাত্ম হয়েছেন। আজকের এই বিক্ষোভের পর তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার ভিত্তিতে সেখানে তারা বলেছেন যে এই জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং 24-এর অভ্যুত্থানের যোদ্ধাদের শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং আহত এবং নিহত পরিবারগুলোর পুনর্বাসন, মাসিক ভাতা নিশ্চিত করা এবং সেই সঙ্গে আইনি নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে। এরপর তাদেরকে বের হয়ে যেতে বলা হয় জাতীয় সংসদের মূল অনুষ্ঠান স্থল থেকে, কিন্তু সেখান থেকে বের না হয়ে তারা অবস্থান নিয়ে থাকেন। তারপর পুলিশ মূলত সেখানটায় অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কর্ডন করে তাদেরকে বের করে দেয় এবং এরপর মূল সড়কে এসে অর্থাৎ মানিক মে অ্যাভিনিউতে এসে আবারও তারা তাদের সেই বিক্ষোভ প্রকাশ করে। ইটপাটকেল ছুটতে থাকে, পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দু একটি পাবলিক বাসও ভাঙচুর করা হয়। এরপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এসবের মধ্য দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ফলশ্রুতিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মানিক মে অ্যাভিনিউ একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পরিণত হয়। দুপক্ষেরই বেশ কয়েকজন আহতও হয়েছেন এই ঘটনায় এবং আমরা এরপর দেখেছি দফায় দফায় আসলে সেই পাল্টা ধাওয়া অব্যাহত ছিল। পুলিশ কখনো পিছু হটে এবং কিছু সময় জুলাই যোদ্ধারা এগিয়ে আসে, কিছু সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে আসে এবং পুরো ঘটনা এখনও সেই আতঙ্কময় পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে। এখন থেকে প্রায় 2 ঘন্টা পরেই আসলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সেই স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি আইনি ভিত্তি না থাকার কারণে স্বাক্ষরের অনুষ্ঠানে যোগ দেবে না এমন ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামীও শেষ পর্যন্ত আসলে স্বাক্ষর করে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এর প্রেক্ষিতেই মূলত এই বিক্ষোভ বা বিক্ষুব্ধ আচরণ এবং পুরো আয়োজনের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া। শুনতে পেলেন নিশ্চয়ই শব্দ সাউন্ড গ্রেনেডের। আমার যেটি বলছিলাম যে আমার বাঁ পাশে আসাদ গেট, ডান পাশে খামার বাড়ি, 2 এলাকাতেই অবস্থান নিয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জুলাই যোদ্ধা। আমাদের সহকর্মী হাসান মিসবা আছেন আসাদ গেট এলাকায়। আমরা একটু সেখানটায় যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানার জন্য হাসান মিসবার কাছে। হাসান মিসবা। আসাদ গেটে জাতীয় সংসদের পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে চারপাশের যে গলিগুলো আছে, গলিগুলোতে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন। তারা সেখান থেকে ইট পাটকেল মারছেন, পাশাপাশি পুলিশও সেটি আসলে প্রতিরোধ করার চেষ্টা করছে। আর এখানে যেহেতু কয়েকটি সড়কের সংযোগস্থল, এখানে আশপাশে সবগুলো সড়ক আসলে গাড়ি চলাচল এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। আমি একটু দেখাই, এটি আসাদ গেট থেকে মোহাম্মদপুরের দিকে একটি ভেতরের একটি পার্শ্ব সড়ক, সেখানে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন। এখানে পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে একটু পরপরই আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে রুটগুলো আছে সেই রুটগুলোতেও জুলাই যোদ্ধারা তারা অবস্থান নিয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারা সরে যাচ্ছেন না, বরং একটু পরপর তারা এগিয়ে আসছেন এবং পুলিশকে ইট পাটকেল ছুটছে। পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটু আগে যেটি দেখেছি যে আসাদ গেটে এখানে রাস্তার উপরে যে ডিভাইডারগুলো ছিল, আর রাস্তার উপরে ন্যাম ভবনের পাশে কিছু আসবাবপত্র রাখা ছিল, সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে পুলিশ অ্যাকশানে গেলে তারা সরে যায় এবং ধানমন্ডির যে অংশটুকু সেই রোডটিতেও তারা শেষ অংশে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন বিচ্ছিন্নভাবে, সেখান থেকে ইট পাটকেল মারা হচ্ছে। ওই পাশগুলোতে গাড়ি চলাচল মোটামুটি একেবারে বন্ধ হয়ে আছে। ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা এই আসাদ গেট। এখানে যে মোড়টি আছে চারদিকে গাড়ি চলাচল করে, সব দিকে আসলে এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ। আশপাশের যারা আছেন তারা অনেকে রাস্তায় নেমে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে তারা যেন সরে যায় শান্তিপূর্ণভাবে, কিন্তু তারা সরছে না। আমরা এর মধ্যে শুধুমাত্র 2-1টি অ্যাম্বুলেন্স চলতে দেখছি রাস্তায়, অ্যাম্বুলেন্সগুলো চলতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে গণপরিবহনগুলো আছে
সেগুলো আসলে চলতে দেওয়া হচ্ছে না। রাস্তা এখন বলা যায় যে মোটামুটি একেবারেই বন্ধ আছে। আমরা জানি যে বিকেল 4টায় জুলাই সনদ স্বাক্ষর হবার কথা। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক ধরনের মারপিটের আমরা দেখেছি। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গিয়ে সেখানে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়া হয়েছে। আর যে বিষয়টি এখন খানিকটা শঙ্কা তৈরি করেছে সেটি হচ্ছে যে যেহেতু জাতীয় সংসদে অনুষ্ঠান বিকেল 4টায় শুরু হবে, চারপাশ যে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে আছেন, যদি তারা পার্শ্বের কোনো সড়ক থেকে বেরিয়ে এসে সেখানে ইট পাটকেল কিংবা প্রাচীর টোপকে তারা যেভাবে সকালে ঢুকেছিল সেভাবে ঢোকে, তাহলে সেটি আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। আমরা একটু পাশের সড়কে যাই, সেখানে একটু গ্যাদারিং দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসাদ গেটের একটি অংশে দু একটি গাড়ি চলাচল শুরু করেছে। এখানে পথচারী যারা আছেন তারা অনেকে গাড়ি থেকে নেমে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাওয়া শুরু করেছেন। গাড়িগুলো সেখানে পুরোপুরিভাবে আটকা আছে রাস্তার সবগুলো অংশেই। জুলাই যোদ্ধারা তারা যেটি বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিংবা তাদেরকে যে ঘোষণা দেওয়া হয়েছে তারা আসলে সেটিতে আশ্বস্ত হতে পারেনি। আশ্বস্ত না হয়ে তারা সেখানে অবস্থান নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে পুলিশ আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা দেখেছি পুলিশের পাশাপাশি বিজিবিকে আমরা দেখেছি। এই মুহূর্তে অবশ্য আসাদ গেটের অংশটি শুধু আমরা পুলিশ সদস্যদেরই দেখতে পাচ্ছি। পুলিশ সদস্য ছাড়া অন্যরা নেই। মূলত বিজিবি এবং সেনা সদস্যরা সংসদ ভবনের অংশে যে জায়গাটিতে অনুষ্ঠান হবে সেই জায়গাটিতে তারা অবস্থান করছেন। আমরা একটু দেখাই যে জুলাই যোদ্ধারা মূলত গলির ভেতর থেকে গলির ভেতরে তারা অবস্থান করছেন এবং একইভাবে প্রত্যেকটা গলিতে এভাবে তারা অবস্থান নিয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে বলা হয়েছে তারা যেন সরে যায় এবং তারা তাদের দাবি বিষয়টি শান্তিপূর্ণভাবে জানায় এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও তাদের দাবির যে বিষয়গুলো সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ সেটি তাদেরকে পাঠ করে শোনানোর পরও তারা সেই জায়গায় সেটিতে আশ্বস্ত হতে পারেননি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছিলেন যে তাদের যে পুনর্বাসন, তাদের ভাতা সেগুলো তারা নিশ্চিত করবেন। পাশাপাশি তাদের স্বীকৃতির বিষয়টি তিনি নিশ্চিত করেছেন যে সেটি জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ জুলাই যোদ্ধারা যেসব দাবি তুলেছিলেন সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেটিতে তারা কোনোভাবে আশ্বস্ত হননি। না হয়ে আসলে তারপর একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং ডিএমপি কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এরপরে মূলত পুলিশ অ্যাকশন শুরু করে এবং তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন গলিতে অবস্থান করছেন। তবে এখানে এই অবস্থা যদি আরও বেশ কিছুক্ষণ থাকে, অর্থাৎ তারা যদি ফিরে না যায়, তাহলে এই ব্যস্ত শহরে যানবাহন যেভাবে আটকে আছে সেটি আসলে পুরো ঢাকা শহরে এক দীর্ঘ ভোগান্তির কারণ হয়ে যাবে। কারণ পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ আছে। যারা গাড়িতে ছিলেন বা বিভিন্ন গণপরিবহন ছিলেন তারা পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং সাধারণ মানুষ অপেক্ষায় আছেন যে এই পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে তারা আসলে তাদের নির্বিঘ্নে তাদের গন্তব্যে তারা যেতে চান। আমরা এই মুহূর্তে আসাদ গেটের যে মোড় ঠিক সেই মোড়টাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি। তারা পুরো মোড়টি ঘিরে আছে যাতে যে গলিগুলো আছে সেই গলিগুলো থেকে কেউ বের হয়ে ইট পাটকেল ছুটতে না পারে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সেটি আসলে তারা দেখছেন। তবে যে বিষয়টি ঘটে গেল জুলাই সনদ স্বাক্ষরের আগে, জুলাই যোদ্ধারা তারা তাদের দাবির প্রতি যেভাবে অনড় ছিলেন এবং সরকারের পক্ষ থেকে তাদের অনেকগুলো দাবি মেনে নিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি অনেকে মেনে নিলেও কিছু জুলাই যোদ্ধা তারা সেটি মানতে চাননি এবং অনেকে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছিলেন ওই সময়টায়। এবং
সরকারের ঘোষণার সাথে তারা একাত্মতা জানালেও কিছু সদস্য একাত্মতা জানাননি এবং তারা সরকারের আশ্বাসকে বিশ্বাস করেননি আসলে। এবং অধ্যাপক আলী রিয়াজ তিনি চূড়ান্ত যে ক্লজগুলো যুক্ত করা হয়েছে তাদের দাবির প্রেক্ষিতে, সেটি কিন্তু তাদেরকে একেবারে চূড়ান্ত অংশটি পড়ে শুনিয়েছিলেন। তারপরও সেটিতে তারা আশ্বস্ত হননি, বরং সেটি প্রত্যাখ্যান করবার পরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মূলত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা কিংবা ওই জায়গাটিকে ফাঁকা করে ফেলা হয়। পরিস্থিতি আমরা দেখেছি যে একটা পর্যায়ে দুই পক্ষের মধ্যেই ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ তাদেরকে হটিয়ে দেওয়ার পরে তারা আবার ইটপাটকেল ছুঁড়ে আবারও সামনে এসে পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। পুলিশ টিয়ারশেল ছুঁড়েছে। গণমাধ্যম কর্মীও 2-3 জন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন। আমরা দেখেছি 2-1 জন পুলিশ সদস্য আহত হয়েছে। পাশাপাশি কয়েকজন জুলাই যোদ্ধাও তারা আহত হয়েছেন। তাদের 2 জনকে পরে সিএনজিতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আসাদ গেটে মিসবাহ, যেহেতু আপনি বলছিলেন যে সাধারণ মানুষের চলাচল কিছুটা শুরু হয়েছে, আবার কোনো সংঘর্ষ হওয়ার, পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? আপনি কি কোনো সম্ভাবনা দেখছেন? সেখানে পরিস্থিতি কেমন? সেই শঙ্কাটি আসলে আছেই, কারণ জাতীয় সংসদে তারা সকাল 10:30টার সময় যেভাবে ঢুকেছেন দেয়াল টপকিয়ে, ঠিক দেয়াল না, এখানে আমরা দেখেছি যে বেড়া দেয়া আছে, সেগুলো টপকিয়ে তারা ঢুকেছেন এবং সহজে সেটি ঢোকা যায়। তো অনুষ্ঠান চলাকালীন কেউ যদি সেই চেষ্টা করে এবং কোনো পাশ দিয়ে ঢুকবার চেষ্টা করে, সেটি আসলে সহজেই ঢুকে পড়া সম্ভব যদি না আইন শৃঙ্খলা বাহিনী পুরো সংসদ ভবনের চারপাশটাকে পূর্ণ নিরাপত্তার চাদরে রাখে। অর্থাৎ কেউ ঢুকবে না এই বিষয়টি যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে তো অনুষ্ঠান নির্বিঘ্নে হবে। তবে এই সংখ্যাটি তো থাকছেই যে কেউ এসে কোনো পাশ দিয়ে হয়তো ভেতরে ঢুকে পড়তে পারে। তো সেটি আসলে একটি শঙ্কা থাকছে। আর আপনি গণপরিবহনের যে বিষয়টি বলেছেন যে এই মুহূর্তে গণপরিবহন চলছে না, সব দিক থেকে গণপরিবহন চলা বন্ধ আছে। এটি আসলে কতক্ষণ নাগাদ স্বাভাবিক হয় সেটা আসলে বলা মুশকিল। তবে আশা করা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি স্বাভাবিক হবে, কারণ পুলিশ কিছুটা সরে আসবার পরে জুলাই যোদ্ধারা যারা গলির ভেতরে ছিলেন তারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন, তারা আর সামনে আসার নাই। ধন্যবাদ মিসবাহ। এর আগে সকালের সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে মঞ্চের কাছাকাছি অবস্থান নেন জুলাই যোদ্ধারা। জাতীয় সংসদ ভবনের প্রবেশ মুখে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। তাদের দাবি আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, যা জুলাই সনদে নেই। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই সনদে থাকছে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, তাই তাদের অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু এমন ঘোষণার পরও জুলাই যোদ্ধারা অনুষ্ঠান স্থল ত্যাগ না করে পুলিশ বল প্রয়োগে বাধ্য হয়। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা থেকে যদি দ্রুত চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন আজকের অনুষ্ঠান, এবং যাতে করে এই যে সনদ যেখানে আপনাদের কথাগুলো যুক্ত হয়েছে সেগুলো যেন সকলের স্বাক্ষর আমরা নিতে পারি, তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিতে পারি, সেই জন্য সহযোগিতা করে আপনারা, আশা করছি আপনারা জায়গাটা ছেড়ে দেবেন। এদিকে বিকালেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সনদে সই করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে এনসিপি। দলটির প্রতিনিধিরা অংশ নিচ্ছে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। সংবিধানের 4টি মূলনীতি অন্তর্ভুক্ত হওয়ায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বামপন্থী 4টি রাজনৈতিক দলও। অন্যদিকে জামায়াত অনুষ্ঠানে অংশ নিলেও সনদে স্বাক্ষর করা নিয়ে রয়েছে সংশয়। এদিকে অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিএনপি, জামায়াত সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা। বিকেল 4টায় শুরু হবে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। আজ কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা নেই, স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা নেই, সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নাহিদ বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, এই মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ DMAB-এর নতুন আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বলেন, এত মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণের পরও এটা নিয়ে শঙ্কা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না, সবার অংশগ্রহণ করা উচিত। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবে। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির 10 বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করার মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছে তারা। তবে একমত হতে পারেনি উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে। সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর। এই অবস্থার মধ্যেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। 30টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। 9 মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47 প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের মধ্যে 75টিতে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে 30 রাজনৈতিক দল। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত 31 দল। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি ইফ, তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে 9 বিষয়ে। উচ্চকক্ষে পেয়ারের পক্ষে জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ 7 দলের। একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্ন মত আছে দলটির। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই। তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে। বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে, আর জামাতের দাবি নভেম্বরে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী 1 মাস পরে নির্বাচন হবে, যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে আর পারবো না, আমার আর ইচ্ছা করছে না, তাতে ওনারা সবাই 1 মাস পরে নির্বাচন যাবেন। যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি। বুঝতেই পারছেন যে এখানে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই।
আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে অনেকের মধ্যে। তাদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি। 8 তলা ভবনের প্রতিটি ফ্লোরে আগুনের লেলিহান শিখায় সব জ্বলে পড়ে ছাই। কারখানার ভেতরে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। এমন ভয়াবহ আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস ও বেবসাব কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় কারো প্রাণ হয়নি বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। রাতভর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলার পর স্পষ্ট হচ্ছে কারখানার ক্ষত। তীব্র আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর সড়কের 8 তলা ভবনের অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল কোম্পানি। এমন দুর্ঘটনা অতীতে দেখেনি স্থানীয়রা। ইপিজেডের যে আগুনটা লাগছে আর কি গতকালকে, আসলে এরকম আগুন আমার বয়স আমি দেখিনি। আমি চাকরি করি 20 বছর ইপিজেডের মধ্যে, এরকম আগুন আমি আর দেখি নাই। দাউ দাউ করে জ্বলছে ভিতরে। মনে হলো যে উপর থেকে বম্পিং হচ্ছে, এভাবে ফ্লোরগুলো নিচের দিকে পড়তেছে, একটার পর একটা পড়তেছে। তো আশেপাশে মানুষও অনেক ভয় পাইছে। আমরা তো মনে করছি আজকে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব না। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ভাইরা অনেক চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যে কারণে ধসে পড়ে ভবনের একাংশ। বিশেষজ্ঞদের মত, সুউচ্চ ভবনে দ্রুত আগুন নেভাতে প্রয়োজন উন্নত মানের সরঞ্জাম। আমরা বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবে তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। এইসব বিল্ডিংয়ে যদি কখনো আগুন লাগে, আপনাকে এটা নিবানোর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ড্রোন সিস্টেমের আপনার ফায়ারের ইকুইপমেন্ট লাগবে, যেটা সরাসরি যেখানে আগুন সোর্স ওখানে গিয়ে আপনার পানি দিতে হবে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। সবশেষ রোবট ব্যবহার করা হয়। 3 বাহিনী এবং ফায়ার সার্ভিসের 25টি ইউনিট নির্বিচ্ছিন্নভাবে 17 ঘণ্টা কাজ করে আগুন নেভায়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এখানে ফ্লোর ওয়াইজ যে এখন সার্চ করে দেখার ওরকম হয়নি, যেহেতু কমিটি করা হবে, কমিটি আসলে কমিটি দেখবে ক্ষয়ক্ষতি বা কি কি ড্যামেজ হয়েছে, কি কি ত্রুটি রয়েছে। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম, তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কর্মী ও স্থানীয়দের দাবি, 2টি কারখানায় কর্মীর সংখ্যা 700-রও বেশি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের কাছে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব। রবিন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ কি অবস্থা জানাবেন? সংঘর্ষ কি সংসদ এলাকায় থেমেছে কিনা? হ্যাঁ তাজনীন, এখন এই মুহূর্তে খানিকটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এই এলাকায়, অর্থাৎ জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা সেটি এবং তার সামনে যে মানিক মে অ্যাভিনিউ, সেই এলাকা জুড়ে এখন আর সেই উত্তাপটুকু নেই। যদিও তার পাশেই অর্থাৎ এই এলাকায় প্রবেশের ক্ষেত্রে যে আসাদ গেট এলাকা এবং অন্যদিকে খামারবাড়ি সংলগ্ন যে এলাকা, সেই জায়গাগুলোতে এখনও বেশ উত্তাপ ছড়িয়ে আছে। অর্থাৎ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে শতাধিক জুলাই যোদ্ধারা যারা বিক্ষোভ প্রকাশ করছিলেন তাদের ছড়িয়ে ছিটিয়ে অবস্থানটুকু রয়েছে। অন্যদিকে প্রস্তুত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই মঞ্চ, অর্থাৎ যে মঞ্চে আজকের এই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি নিয়েই আসলে আজকে দিনের শুরু থেকে এই বেলা পর্যন্ত উত্তাপ ছড়িয়েছে। এই এলাকায় খানিক আগেই পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী তারা যে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়োজনে কিংবা তাদের যে ডগ স্কোয়াড সেগুলো দিয়ে নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা এলাকাটা সেটি চেক করার যে বিষয়গুলো সেগুলো তারা সম্পন্ন করেছে। বৃষ্টিও হয়ে গেল এক পশলা, বেশ বৃষ্টি। সেই বৃষ্টির পরে খানিকটা আসলে যেই চেয়ারগুলো সাজানো রয়েছে এই জাতীয় সংসদের সামনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠেয়
এই অনুষ্ঠানকে ঘিরে সেগুলো ভিজে গেছে নিঃসন্দেহে, এবং মূল মঞ্চে স্বাক্ষর অনুষ্ঠানে সেই চেয়ারগুলো ভিজে গেছে, কেননা সেখানটায় কোনো ধরনের বৃষ্টি থেকে রক্ষার জন্য কোনো প্রস্তুতি ছিল না। তারপরে এখন বৃষ্টি খানিকটা থেমেছে, সূর্য উঁকি দিচ্ছে, যদিও আকাশে মেঘও আছে, বলা যায় না যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি নামতে পারে, ঝুম বৃষ্টি। তারপর আসলে কি অবস্থায় পরিণত হয় সেটি বলা মুশকিল। তবে এখন পর্যন্ত যে যাবতীয় প্রস্তুতি সেটি রয়েছে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বা আয়োজনকে ঘিরে। শেষ পর্যন্ত যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটিও এখনও আছে, আসলে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় কিনা। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাবতীয় যে প্রস্তুতি দেখা যাচ্ছে সেটি বলছে যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। অপেক্ষা এখন কেবল সময়ের, প্রায় ঘন্টা দেড়েক পরে আসলে এই স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা। আমন্ত্রিত অতিথিরা খানিক বাদেই হয়তো আসার চেষ্টা করবেন, কিন্তু তাদের সেই পথ চলার কথাটা নির্বিঘ্ন সেটি এখনই বলা যাচ্ছে না, কারণ আশপাশে এখনও সেই বিক্ষুব্ধরা অবস্থান নিয়ে আছে। যদিও তাদের যে বিক্ষোভ বা যেই দাবিগুলো ছিল সেটির একটি বড় অংশ কিন্তু এই জুলাই সনদের অঙ্গীকারনামায়, সংশোধিত অঙ্গীকারনামায় স্পষ্ট করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তারপরেও এখন যে বিক্ষোভটি চলছে এই হামলার পরিপ্রেক্ষিতে তারা যেটি বলছে তাদের উপর হামলা করা হয়েছে সেটি, এবং সেই সঙ্গে আইনি ভিত্তির যে দাবি সেটিও তারা তুলছেন এই বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা যারা আসলে আজকে বিক্ষোভ প্রকাশ করেছে তাদের একটি অংশ। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রবিন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে আমরা বিভিন্ন খবরাখবর দেখছি। আমরা আবারও যাব সরাসরি হাসান মিসবার কাছে, তিনি আছেন ধানমন্ডির 27 নম্বরে। মিসবা, এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন? ধানমন্ডি 27-এ যেহেতু আছেন, সেখানে উত্তেজনা যা দেখা যাচ্ছিল তা কি চলছে কিনা? জাতীয় সংসদ ভবন থেকে আসাদ গেট, এরপরে একেবারে ধানমন্ডি 27 পার হয়ে অনেক দূর গেছে পুলিশ সদস্যরা, অর্থাৎ যারা জুলাই যোদ্ধা তারা যতদূর গেছে পুলিশ আসলে শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে সেখানে প্রতিরোধ করবার চেষ্টা করছে। জুলাই যোদ্ধারা ওই পাশ থেকে নানা ধরনের ইট পাটকেল ছুটছে, এবং পুলিশ তখন সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বা টিয়ার সেল ছুঁড়ে তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিভিন্ন গলি আছে যে আশপাশের, এই গলিগুলোতে ঢুকে পুলিশ বিভিন্ন সিঁড়ি, বিভিন্ন দোকানের নিচে তল্লাশি করছে, এবং এই এলাকার যে দোকানপাট রয়েছে আমরা দেখছি সব দোকানপাটে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। দোকান বন্ধ করে যারা ক্রেতা বিক্রেতা কেউই আসলে নাই, দোকান বন্ধ, এই এলাকার সব দোকানই বন্ধ, এবং পথচারীরা তারা এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। অর্থাৎ বলা চলে যে এক ধরনের একটা ভীতিকর পরিস্থিতি। পুলিশ কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল ছুঁড়ছে। সেই জায়গা থেকে দু একটি গাড়ি চলছে, খুব ইমার্জেন্সি না হলে গাড়িগুলো মুভ করছে না। গণপরিবহন এই সড়কে একেবারেই পুরোপুরি বন্ধ আছে। পুলিশ সদস্যরা যারা আন্দোলনকারী আছে তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য বলছে, বারবার পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন সরে যান, কিন্তু আন্দোলনকারীরা সরে না যাওয়ায় পুলিশ আসলে তাদের পেছনে যাচ্ছে। এখন দেখার বিষয় যে কতক্ষণ নাগাদ আন্দোলনকারীরা সরে যান আর পুলিশ সদস্যরা তারা তাদের জায়গায় ফিরে আসে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মিসবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয়কার। জিএস পদে চমক দেখেছেন আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। সবার সহযোগিতায় সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা গেছে বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় নবনির্বাচিতদের। শফিক ছোটনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন। প্রধান নির্বাচন কমিশনার যখন একে একে রাকসুর বিভিন্ন পদের বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন, তখন উল্লাস আর স্লোগানে মুখরিত করে রাখেন ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের অনুসারীরা। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টার পর 6 ছাত্রী হলের হল সংসদের ফলাফলে সব কয়টিতেই ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পায়। আন্দাজ করাই যাচ্ছিল রাকসুর কেন্দ্রীয় সংসদের সিংহভাগ পদেও দাপট থাকবে এই সংগঠনের। টানা 12 ঘন্টার গণনা শেষে সকাল 8টার পর ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস সহ রাকসুর 20 পদেই জয় পায় ছাত্র শিবির। নবনির্বাচিত ভিপি শিক্ষার্থীদের এই রায়কে আমানত বলে উল্লেখ করেন। বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো,
আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। হল সংসদ আর কেন্দ্রীয় সংসদে শিবিরের এমন ফলাফলের মাঝেও জিএস পদে চমক দেখিয়েছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়াই অব্যাহত থাকবে জানান তিনি। এই সম্মানটা নিয়ে যেন বের হইতে পারি। আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে 1% কাজও করব না, এটা আমার ওয়াদা আর কি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনাদের মুখ থেকে যখন আমরা শুনি যে নির্বাচনটা ভালো হয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং ভোট গণনার সময়ও সব জায়গায় শান্তি শৃঙ্খলা ছিল, আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, তখন আমাদের শুনতে খুব ভালো লাগে আর কি। নির্বাচনে 6টি প্যানেলের মধ্যে ছাত্র শিবিরের প্যানেল জিতেছে 20 পদে, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল জিএস পদে, ছাত্রদল প্যানেল ক্রীড়া সম্পাদক পদে এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, রাজশাহী। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, নগদ টাকা সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। সকালে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানায়, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ 3 মাস রেকি করে চুরির ঘটনা ঘটায়। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে যায়। অভিযান চালিয়ে গ্রুপের 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরখা, শাবল মার্কেটে রেখে আসে। পরে রাতে মার্কেটের 3য় তলার বাথরুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে চুরি করে তারা। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুক করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডির যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে। যুক্তরাষ্ট্রের পর এবার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত। বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সপ্তাহখানেক পর নিষেধাজ্ঞার খড়গ পড়ল ভারতীয় একটি তেল কোম্পানির ওপর। নয়ারা এনার্জি নামের তেল শোধনাগারটির প্রায় 50% মালিক রাশিয়া। এদিকে লন্ডনের একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে দিল্লি। ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে রাশিয়ার শীর্ষ 2টি তেল কোম্পানি সহ মস্কো ও বেইজিংয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক বহর নিয়ে গত সপ্তাহেই ভারত সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। শুল্ক কমিয়ে 2 দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেও একমত হয়েছিলেন স্টারমার ও নরেন্দ্র মোদী। অথচ সপ্তাহ পেরোতেই দেখা গেল উল্টো চিত্র। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ বৃদ্ধিতে 90টি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, যেখানে শীর্ষ 2 রুশ প্রতিষ্ঠান লুকোয়েল ও রসনেফট ছাড়াও রয়েছে 44টি ট্যাঙ্কার ও তেল পরিবহনে ব্যবহৃত চীনের 4টি টার্মিনাল। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের তেল শোধনাগার নয়ারা এনার্জিও। এই কোম্পানির বিরুদ্ধে 2024 সালে রাশিয়া থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির অভিযোগ রয়েছে। নয়ারার 49% বেশি মালিকানা রুশ প্রতিষ্ঠান রসনেফটের। ব্রিটেনের দাবি ভারতের বিরুদ্ধে নয়, বরং বিশ্ববাজারে রুশ তেলের সরবরাহ বন্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। যুক্তরাজ্য সরকার রাশিয়া ও ভ্লাদিমির পুতিনের উপর উল্লেখযোগ্যভাবে চাপ বৃদ্ধি করছে। আমরা রাশিয়ার 2টি বৃহত্তম তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করছি। একই সাথে আমরা ভারত ও চীন সহ তৃতীয় দেশের কোম্পানিগুলোর উপর চাপ বৃদ্ধি করছি, যারা রাশিয়ার তেল বিক্রি অব্যাহত রেখেছে। বিশ্ববাজারে রাশিয়ান তেলের কোনো স্থান নেই। স্বভাবতই ঘনিষ্ঠ মিত্রের এমন পদক্ষেপকে ভালোভাবে নেয়নি ভারত। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি নীতি নির্ধারণের ঘোষণা দিয়েছে মোদী সরকার। ব্রিটেন সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করেছে তা আমাদের নজরে এসেছে। আমরা একতরফা নিষেধাজ্ঞার পক্ষে নই। ভারত সরকার তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর। এ কারণেই আমরা জ্বালানি নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। রাশিয়ার মালিকানা থাকায় এবং দেশটি থেকে তেল আমদানি করায় এর আগে ইউরোপীয় ইউনিয়নও নয়ারা এনার্জির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। একসময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও এখন সাপে নেউলে সম্পর্ক পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকে ইসলামাবাদের সাথে স্পষ্ট সম্পর্কের অবনতি। ইসলামাবাদের অভিযোগ, ভারতের পক্ষ হয়ে পাকিস্তানে হামলা করছে তালেবান সমর্থিত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, খুব শিগগিরই সহজ হবে না দুই দেশের মধ্যকার সম্পর্ক। হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে গেল প্রায় 2 সপ্তাহ ধরে উত্তেজনা চলছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। একাধিকবার অস্ত্রবিরতির ঘোষণা এলেও কমেনি যুদ্ধ উত্তেজনা। বিশেষ করে দুদিন আগে কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসলামাবাদের অভিযোগ, ভারতের পক্ষ হয়ে ছায়াযুদ্ধ করছে আফগান সরকার। তেহরিকে তালেবান পাকিস্তান এবং ফিতনা আল খারিজির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সহায়তায় হামলা করা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে। বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত উত্তেজনা কমবে না দুই দেশের মধ্যে। আফগানিস্তান আর পাকিস্তানের শত্রুতা 40 বছরের বেশি, যেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তালেবানের প্রথম শাসনামল ছাড়া ভারত সবসময় কাবুলকে পাকিস্তানের মোকাবেলায় সাহায্য করেছে। আফগানিস্তান মনে করছে পাকিস্তান অনেক শক্তিশালী, তাই ভারতের মতো মিত্র ছাড়া ভালোভাবে প্রতিরোধ সম্ভব নয়। আর দিল্লি এমন সহযোগিতায় সবসময়ই আগ্রহী। ধর্ম এবং ভৌগোলিক অবস্থানে মিল হওয়া সত্ত্বেও বিবাদ তুঙ্গে। শিগগিরই সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। অনিবার্যভাবেই আবারও সংঘাত ছড়াবে, কারণ টিটিপি পাকিস্তানকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সহজে থামাবে না। ফলে ভবিষ্যতেও সংঘর্ষ ঘটবে, এটা নিশ্চিত। তবে আশা করি দুই পক্ষই এবার বুঝেছে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর। আর এই ভূমিকা নিতে পারে কাতার ও সৌদি আরবের মতো মুসলিম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।